আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকার যে কিভাবে চলছে এটা আমরা বুঝতে পারছি না, এবং সম্ভবত জনাব তারেক রহমান সাহেব নিজেও বুঝতে পারছেন না যে তার সরকার আসলে কিভাবে চলছে। এই সরকারে অনেকে অন্তর্ভুক্ত হয়েছেন, আমরা যারা আমজনতা তারা বুঝতে পারছি না যে এই লোকটা কি করে উপদেষ্টা হলো, এই ভদ্রলোক কি করে এমপি হলেন, এই ভদ্রলোক কি করে যাকে বলা হয় মনোনয়ন পেলেন, এই লোকটা কি করে মন্ত্রী হলেন। বিএনপির লোকও বুঝতে পারছে না, সাধারণ আমজনতা বুঝতে পারছে না। ফলে কি হলো, সরকারে আছে, মন্ত্রী আছে, এমপি আছে, কিন্তু তাদেরকে নিয়ে জনগণের কোনো আবেগ নেই, উচ্ছ্বাস নেই, কিচ্ছু নেই। রীতিমতো একটা তুচ্ছ-তাচ্ছিল্য সবাই করছে যে কিসের এমপি, কিসের মন্ত্রী, এই জিনিসগুলো। এবং কোনো সামাজিক অনুষ্ঠানে একজন মন্ত্রী এসছেন, একজন এমপি এসছেন, সেখানে একটা উৎসবের আমেজ কাজ করে। আমরা যখন সংসদ সদস্য ছিলাম, বা এখন তো কিছুই নেই, কিন্তু যদি বাজারে যাই, যদি একটা অনুষ্ঠানে যাই, বা আগে যেতাম যখন এমপি ছিলাম, কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাই, ওখানে মনে হয় যেন একটা চাঁদের হাট বসে। এই সরকারের মধ্যে আপনি দেখেন তো কোন ব্যক্তিটি আছে যিনি গেলে এরকম মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আসবে। কিছু দালাল, কিছু ফুরিয়া দলের কিছু লোকজন আছে, স্বার্থের জন্য হয়তো একটু 1-2 মিনিটের জন্য দৌড়াদৌড়ি করে, 2-4টা সেলফি তোলার জন্য, কিন্তু এর বাইরে কোনো রকম অ্যাট্রাকশন কারোর বিরুদ্ধে নেই। বরং এখানে অনেকগুলো বিষয় কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট করছে। এই গাছের ছাল, ওই গাছের বাকল, এই গাছের ডাল, একজনের হম্বিতম্বি, একজনের লম্ফজম্ফ, আরেকজনের বাড়াবাড়ি, আর খুব দ্রুত দপ্তর পরিবর্তন। যেখানে দরকার সেখানে লোক নেই, আর যেখানে দরকার নেই সেখানে 3-4 জন লোক। আপনি যোগাযোগ মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় একজন মন্ত্রণালয়ের একজন মন্ত্রী দিয়ে চালানো হচ্ছে। আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে 3 জন মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়ে এই গত কয়েক মাসে 4-5 জন লোক এখানে পরিবর্তন হয়েছে। তথ্য মন্ত্রণালয়, এখানে গিয়ে দেখেন তথ্য আমাদের দেশে এটি এত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নয়। এর কারণ হলো আমাদের যারা চলচ্চিত্রের নায়ক, নায়করা কখনো মন্ত্রীর কথা মতো চলে না। যারা ভালো নায়িকা তারা কখনো মন্ত্রীর কাছে যায় না। এক্সট্রা যারা লোকজন আছে এরাও মন্ত্রী ঠন্ত্রী সমস্ত পাত্তা দেয় না। ওই যে সুসন্দার পেছনে একটু ঘুরতে গিয়ে বঙ্গবন্ধু জমানার এক মন্ত্রী, ববিতার যে বড় বোন সুচন্দা, জহির রায়হানের ওয়াইফ, তার প্রতি একটু অ্যাট্রাকশন অনুভব করেছিলেন এক মন্ত্রী, খুব বিখ্যাত মন্ত্রী। পরবর্তীতে বঙ্গবন্ধু এটা জানার পর তার চাকরি চলে গেল। ওই যে মাহিয়া মাহি, তার সাথে অশ্লীল এবং অশ্রাব্য আচরণ করার কারণে দেখা গেল মুরাদের চাকরি চলে গেল, ডাক্তার মুরাদের চাকরি চলে গেল। ফলে এই তথ্যমন্ত্রী কি হলো না হলো এটা নিয়ে কিছু আসে যায় না। এই তথ্যমন্ত্রী গত কিছুদিন যাবৎ বলতে গেলে আওয়ামী লীগ জমানা থেকে আরো পৌঁছে গেছে, যেখানে এখানে প্রথম থেকে যেমন আবুল কালাম আজাদ বয়স্ক মানুষ, তাকে দেওয়া হলো কোনো কাজ ইফেক্টিভ না, ভদ্রলোক মানুষ। তারপরে এখানে দেওয়া হলো সেই হাসান মাহমুদকে কিছুদিন দেওয়া হয়েছিল কিনা জানি না, তারপর দেওয়া হলো হাসানুল হক ইনু সাহেবকে, এরপর মোহাম্মদ আরাফাতকে। এদের কথা মতো কোনো সংবাদপত্র, কোনো চলচ্চিত্র নায়ক, কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব একটা ক লিখেছে, একটু কোমর দুলিয়েছে, একটু ওনা দিয়েছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। কিছু টেলিভিশন মালিক, ধরিবাস টেলিভিশন মালিক, তারা এরকম 2-1জনকে নিয়ে একটু আদর যত্ন করেছে, একটু খাবার দাবার দিয়েছে, একটু নরম জিনিসের সংস্পর্শ দেওয়ার চেষ্টা করেছে, দিয়ে তারা হয়তো কিছু সুযোগ সুবিধা নিয়েছে। এর বাইরে এটার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। তো এইরকম তথ্য মন্ত্রণালয় এই মুহূর্তে মনে হচ্ছে যে 10টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমান। সেখানে উপদেষ্টা আছে, সেখানে প্রেস সচিব আছে, সেখানে মন্ত্রী আছে, সেখানে প্রতিমন্ত্রী আছে, এবং এর মধ্যে একজন মন্ত্রী বাদ হয়ে নতুন মন্ত্রী চলে আসলো, এরকম। আর অন্যদিকে যেটা এই মুহূর্তে সরকারের ইনু সরকারের পতন ঘটিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত বড় একটা মন্ত্রণালয়, যেখানে ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, আনসার, বিডিপি, তারপর যেখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, এটার অধীনে এনএসআই আছে, এরপরে বিজিবি আছে, বর্ডার আছে, পুলিশ তো আছেই। এত বড় বৃহৎ একটি মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে সালাউদ্দিন সাহেব একা। তিনি একদিকে পার্লামেন্ট সামলাচ্ছেন, অন্যদিকে সংবিধান সামলাচ্ছেন, অথচ এখানে সরকারের কোনো গুরুত্ব দিচ্ছে না। অথচ এই সময়ের অভাবে দেখা গেল যে এই মন্ত্রণালয়ের একটার পর একটা ব্যর্থতা সারা বাংলাদেশকে অস্থির করে তুলেছে। আচ্ছা, এরপর ধরুন আরো অনেকগুলো আমি উদাহরণ দিতে পারবো। তো এই যে কাজগুলো সরকার করে যাচ্ছে, সেই কাজকর্মের মধ্যে বেশিরভাগ 90% কাজ মনে হচ্ছে অনাহত, অপ্রয়োজনীয়, আননেসেসারি।
দরকারই নেই। তেমনি আমাদের ধরেন ধর্ম মন্ত্রণালয়, এই ধর্ম মন্ত্রণালয়ে এটা কোনো মন্ত্রণালয়ই নয়, কখনো এই মন্ত্রণালয় নিয়ে কেউ কখনো মাথা ঘামায়নি। এখানে আওয়ামী লীগের জামানাতে যারা ধর্মমন্ত্রী ছিলেন, আমার যেমন ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে পুরো সময়টি আমার সবচেয়ে বেশি কাজ করার সুযোগ হয়েছে দুটো কারণে। এখানে হলো উনি ধর্মমন্ত্রী ছিলেন, অ্যাডভোকেট শাহজাহান সাহেব, সম্পর্কে আমার চাচা, পটুয়াখালী সদর আসনের এমপি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, আমার চাচা, আমি তার ভাতিজা, আমি পাশের যাকে বলা হয় গলাচিপাতে এমপি। ফলে উনি বয়স্ক মানুষ, 74-75 মানুষ, একেবারে সরল সোজা মানুষ। আমি যা বলতাম পুরো সময়টাতে ধর্ম মন্ত্রণালয়টা বেসিক্যালি আমি যা বলতাম সেটাই হতো। তো ওখানে আমি আসলে আমি কিচ্ছু দেখিনি। ওখানে ইসলামিক ফাউন্ডেশনের একটা প্রেস আছে, সেই প্রেসের কিছু কাগজপত্র সেই কেনা হয়, ছাড়া হয়, মানে এখানে আসলে কিছুই নাই। হজ ওমরা এখানে যায়, কিছু লোকজন পাঠায়, এই ওই মন্ত্রণালয়ের সামান্য কিছু লোকজন পাঠায়, এখন ওটাও বোধহয় বন্ধ। একটা গুরুত্বহীন মন্ত্রণালয়, সেই গুরুত্বহীন মন্ত্রণালয়ে যেখানে বিমান ভাড়া, সিভিল এভিয়েশন থেকে শুরু করে এদেরই কাজ বেশি। আর হলো চাঁদ দেখা কমিটি, কয় তারিখে চাঁদ উঠবে, কি উঠবে, এরকম কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ ডিরেক্টরস আছে, এটা গঠন করে, ওখান থেকে কিছু বইটি আগে বের হতো, এখন কোনো বইও বের হয় না। বলেন এখানে কাজটা কি? এইরকম একটা জায়গাতে মোফাজ্জেল হোসেন নামক যে ভদ্রলোক আইকোবাদ, তাকে মন্ত্রী বানানো হলো। ভদ্রলোক এমনি ঝানু পলিটিশিয়ান, আগেও এরশাদ জামানাতে মন্ত্রী ছিলেন, এখন অসুস্থ, কিন্তু উনি যদি অসুস্থ থাকেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলেই কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। এখানে সচিব থাকলেও কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। আমার জমানাতে আমরা যখন এমপি ছিলাম, এখানে দেখেছি যারাই ধর্ম মন্ত্রণালয়ের সচিব হয়েছে ধরে নেওয়া হয় যে এটা সবচেয়ে একটা দুর্বল মিনিস্ট্রি এবং সবচেয়ে যাকে বলা হয় নিরীহ গোবেচারা, যে সচিবের দ্বারা কোনো মন্ত্রণালয় চালানো সম্ভব নয়, কিন্তু হয়ে গেছে সচিব, তাকেই ধর্ম সচিব বানানো হলো। এই মন্ত্রণালয়ে আওয়ামী লীগের জমানাতে এই অবস্থা হয়েছে, আগেও একই অবস্থা হয়েছে, আর এইবার তারেক সাহেবের জমানায় এসে এই মন্ত্রণালয়ে আবার নতুন আর একজন প্রতিমন্ত্রী দিয়ে যে ঝামেলাটা তৈরি করা হচ্ছে, এই ঝামেলা এমন আছে সরকারের পতন ঘটে যেতে পারে। এমনিতে দেখেন আমাদের ধর্মীয় সেক্টরটা নানা কারণে উগ্র হয়ে গেছে। এদের মধ্যে গত 2 বছরে রাষ্ট্র ক্ষমতা দখল করার একটা প্রচন্ড স্পৃহা জেগেছে, যেটা এই ধর্মীয় সম্প্রদায়ের কারো হয়নি। এরা জামাত, চরমোনাই, হেফাজত থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ধর্মীয় সংগঠন রয়েছেন, তারা সবাই নিজেদেরকে খলিফাতুল মুসলিমিন হিসেবে গত 2 বছর যাবত চিন্তা করেছে। এরপরে ক্ষমতার কাছাকাছি যাওয়ার পরে আবার দেখা গেল এদের মধ্যে আবার দ্বন্দ্ব বিবাদ, সংঘাত শুরু হয়ে গেছে। হেফাজতের সঙ্গে তাবলিগের দুটো গ্রুপ, তারপরে শেষে আহলে সুন্নাত ওয়াল জামাত, এদের একটা গ্রুপ, লামা জাহাবি একটা গ্রুপ, তারপরে এরকম অসংখ্য 73টা ফ্যাকরা। এই বিষয়গুলো অতীতের যে কোনো সময় একদম 100% হয়ে আছে। এটা উত্তপ্ত, মানে আমাদের এই মুহূর্তে যত সোশ্যাল ক্রাইসিস আছে, যত রকম সমস্যা আছে, তার মধ্যে 1 নম্বর সমস্যা হলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা, ধর্মীয় সংগঠন এবং ধর্ম রিলেটেড যারা রাজনীতি করেন, এই সমস্যাটা এখন সবচেয়ে বড় অস্থির। এবং এই সমস্যার কারণে পশ্চিমের আতঙ্কগ্রস্ত, ভারত আতঙ্কগ্রস্ত, জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, মূলত এই ধর্মীয় অস্থিরতার কারণে। তো এইরকম যখন একটা অবস্থা, সেখানে আসলে সরকারের কি করা উচিত, সেই কাজগুলো না করে সরকার কি করলো, এখানে একজন নতুন ধর্ম প্রতিমন্ত্রী দিল, যার এগেনস্টে 99% মুসলিম, 1% মানে এই সে যে একটা গ্রুপ, সেই গ্রুপকে প্রতিনিধিত্ব করে বলা হচ্ছে লা মাযহাবি, এরা কোনো মাযহাব মানে না। এটা হলো প্রথম। এদের আরেকটি পরিচয় রয়েছে, এরা হলো আহলে হাদিস। তারা হাদিসে কি আছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবে, আর এর বাইরে হাদিস ছাড়া অন্য কোনো কিছু তারা মানে না। তো এই গ্রুপের মধ্যে একজন সংসদ সদস্য, এই গ্রুপের প্রবক্তা, তাকে এখানে বানানো হলো প্রতিমন্ত্রী। ফলে 99% মুসলিম এবং এর সাথে যারা ধর্মীয় রাজনীতি করে তারা এখানে বেঁকে বসলো। এখন এই ভদ্রলোকে যে লিঙ্কন, যিনি প্রতিমন্ত্রী, এটা কিভাবে এলো, তারেক রহমান সাহেবের কাছাকাছি এলো কি করে? ইটস এ হিউজ কোশ্চেন ফর মি। আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের এই যে লামা জাহাবি যে গ্রুপ আছে, সেখানে ওই রাজশাহী অঞ্চলের এক ভদ্রলোক আছেন, রাজ্জাকি না কি বিন রাজ্জাক যেন এক ভদ্রলোক, দেখে বোঝা যায় লেখাপড়া জানে না, লুঙ্গি পরে ঘোরাফেরা করে,
এই কয়েক দফা সে মার খেয়েছে, বিভিন্ন জায়গাতে মার খেয়েছে, তার গাড়ি গুড়ি ভাঙচুর করেছে। তার তুলনায় তার ছেলেটা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মোর ডিসেন্ট, লেখাপড়া জানা মানুষ। এই লোক ওয়াজ করে কেন, এই লোকের এত ভক্ত কেন, এত লোকজন কেন, এটা আমরা কেউ বুঝতে পারি না। কিন্তু এর কারণ হলো সে একটা সম্প্রদায় তৈরি করে ফেলেছে, এই লামাজহাবি সম্প্রদায়। এবং তারা এই ইউসুফ বিন মানে কি রাজ্জাক বিন ইউসুফ বা ইউসুফ বিন রাজ্জাক এরকম এই ভদ্রলোককে তারা সবসময় মাথায় করে নাচে এবং যা বলে তাই, রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে। এই লোক কখনো কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় কোনো অবস্থা, আমাদের ধর্মীয় সম্প্রদায়ের যে যে সকল মাহফিল রয়েছে, সেটা সেই সকল মাহফিলে এই বাপ এবং ছেলে তারা সার্বজনীন নয়। বাংলাদেশে যেভাবে ধরেন কাদিয়ানি আছে, কাদিয়ানিরা যেভাবে আলাদা থাকে, এরকম লামাজাহাবি এবং আহলে হাদিসের যারা লোকজন রয়েছেন তারা এই আলাদা একটা সম্প্রদায়ভুক্ত হয়ে দীর্ঘদিন ছিল। ইউনূসের জমানাতে আমরা এই প্রথম দেখলাম এরা গণভবনে চলে গেছে, মানে যমুনাতে চলে গেছে, একদম সারিতে বসে বসে ইউনূসের কাছে কাছে গিয়ে কথাগুলো বলছে। তখন থেকে বুঝলাম যে এই লামাজহাবিদের যে মূল যে পলিটিক্যাল পাওয়ারটা, শক্তিটা, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটা, এটা ইউনূস সাহেবের ভিতরে ঢুকে গিয়েছিল বা ইউনূস সাহেবের জায়গাতে চলে গেছিল। এবং এরা এদের কারণে ইউনূস সাহেবের সাথে অনেকের সম্পর্ক, জামাতের সাথে একটা অবিশ্বাস সম্পর্ক শুরু হয়, অনেকের সাথে এদের সাথে সম্পর্ক শুরু হয় এই বাপ বেটার কারণে। এখন সেই লোকগুলো মানে সেই বাপ বেটা, সেই লামাজহাবি কিংবা আহলে হাদিস, এরা সেই ইউনূসের জমানাতে যে পাওয়ারফুল হয়ে উঠেছিল, এরা হুট করে এখন মন্ত্রী হয়ে গেল, চুপ মন্ত্রী। এখন দাবি উঠতেছে ওই যে ওই লোক যে ওয়াজিন লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, এবং মধ্যে আমি তাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সে দেখি তারেক রহমান সাহেব সম্ভবত তারেক রহমান সাহেবের একটা অনুষ্ঠানে সে বোধহয় দেখা করতে আসছিল, আলেম ওলামারা সবাই আসছে, এর মধ্যে এই বাপ বেটাও আসছে। তো সবাই তারেক রহমান সাহেব সবার সাথে যে হ্যান্ডশেক করছে, সবাই দাঁড়িয়েছে, আর সে বসে বসে সে হ্যান্ডশেক করেছিল। তখন আমি বলছিলাম যে এইরকম একটা জাত বেয়াদব আমি মানে আলেমদের মধ্যে, টুপি পলাদের মধ্যে দেখিনি। একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, দলের প্রধান, এমনকি ওই ভদ্রলোক যে ভদ্রলোক, তার সাথে তারেক রহমান সাহেবের বয়স বেশি, তারেক রহমান সাহেবের বয়স এখন 62 বছর, ওই ভদ্রলোকের বয়স 55-56 বছর বেশি হবে না। তো সে উঠে দাঁড়ালো না, অর্থাৎ তার ছেলে, তার চেয়ে আদৌ তার ছেলে কিন্তু ঠিকই উঠে দাঁড়ালো, কিন্তু সে উঠে দাঁড়ালো না। তাদের ফতোয়া হলো যে হাদিসে নাই, বসে বসে যত বড় লোকই আসুক না কেন তার সম্মানে দাঁড়ানো যাবে না, বসে বসে তার সাথে কথা বলতে হবে, বসে বসে তার সাথে মুশাফা করতে হবে। এই হলো অবস্থা। এই লোকগুলো জানে না যে কালচারটা কি, সংস্কৃতিটা কি। বাংলার সংস্কৃতি আর কলকাতার সংস্কৃতি এক নয়, নেত্রকোনার সংস্কৃতি আর সিলেটের সংস্কৃতি এক নয়, সিলেটের আর বরিশালের সংস্কৃতি এক নয়। এই যে কাস্টম, সংস্কৃতি, প্রথা, এই প্রথা যে কোনো ধর্ম, মত, আইন কানুনের ঊর্ধ্বে। কখনো কোনো ধর্ম প্রথাকে চ্যালেঞ্জ করেনি, প্রথার সঙ্গে কমপ্লাই করেছে। আমরা বাংলাদেশে যে এই যে খাবার খাই, আমরা গরু খাই, আচ্ছা আপনি বলেন তো সৌদি আরবে গরু আছে? আর যখন সৌদি আরবে গরু, হাতি এই জিনিসগুলো ছিল না, তো আমরা এখানে গরু খাই, গরুকে ভাবে হারাম হলে এটা আপনি হাদিসে কোথায় পাবেন? আপনি দেখেন তো, এখন উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, এখন বলছে দুম্বার মাংস খাও, উটের মাংস খাও। হাদিস অনুযায়ী তো বাংলাদেশে আপনি অন্য কোনো মাংসই খেতে পারবেন না। এগুলো কেন আসছে? এগুলো কাস্টমসের মাধ্যমে আসছে, কাস্টম মানে প্রথার মাধ্যমে আসছে। তো এই জিনিসগুলো না মনে করে এরা যে কাজগুলো করছে, সেই কাজগুলো আবার ইউনূসের জমানা থেকে ট্রান্সফর্ম হয়ে তারেক রহমান সাহেবের সেখানে চলে আসছে এবং এসে সরাসরি এখন প্রতিমন্ত্রী হয়ে গেছে। এখন কথায় কথায় হাদিস, বায়তুল মুকাররমে খুতবা দেওয়ার চেষ্টা, এবং এই জিনিসগুলো নিয়ে কবে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায়, আর সেই সংঘর্ষের দায় কিভাবে যে তারেক রহমান সাহেবকে পরিশোধ করতে হয়, একমাত্র আল্লাহ রাব্বুল